The conceptual framework is organized into chapters and the key chapters for the purpose of financial reporting and accounting. প্রথম চ্যাপ্টার হচ্ছে the quantitative characteristics, the qualitative characteristics of financial statement. Financial statemenটের যে ফিগার অ্যামাউন্টের বাইরে যে কোয়ালিটিভ অ্যাসপেক্ট আছে এটা হচ্ছে এখানে আছে। দ্য ডেফিনেশন অফ এলিমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি কি আমরা যেটা বলি যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, the statement of মানে প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এই যে এলিমেন্টগুলো এটা এখানে ডিসকাশন করা আছে। গাইডেন্স অন রিকগনিশন অ্যান্ড ডি রিকগনিশন, গাইডেন্স অন মেজারমেন্ট বেসেস যে বেসগুলো আছে, principle for disclosure and presentation in the financial statement. তো to be very precise, conceptual framework একটা 89 পাতার ডকুমেন্ট। সেই 89 পাতার ডকুমেন্টের ভিতরে 8টা চ্যাপ্টার আছে। The conceptual framework is organized in the following 8 chapters. আমি আমার প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু ভিডিও আছে, আপনারা দেখবেন, বাট এখানে আমি কুইকলি বলে যাচ্ছি। The objective of general purpose financial reporting, general purpose financial reporting আমি তো বলেছি যেটা নট ট্রেলার মেড ফর কমন, সেটাকে আমরা জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বলি। এটার অবজেক্টিভটা কি? সেকেন্ড হচ্ছে কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক অফ ইউজফুল অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। আপনি শুধুমাত্র ফিগার দিয়ে দিলেই হলো না, এইটা রিপোর্টিং এর স্বচ্ছতা, ট্রু অ্যান্ড ফেয়ারনেস আনার জন্য যত রকম কোয়ালিটিভ অ্যাসপেক্ট দেখা দরকার সেটিও এখানে মেনশন করা আছে। চ্যাপ্টার 3 হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড দ্য রিপোর্টিং এন্টিটি। চ্যাপ্টার 4 হচ্ছে এলিমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমরা এটা জানি। রিকগনিশন অ্যান্ড ডি রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার, এটা হচ্ছে সবগুলোরই বেসিক একটা বিল্ডিং ব্লক। যে আমরা জানি যে রিকগনিশন হয় এবং ডি রিকগনিশন হয়। রিকগনিশন হয় ইনিশিয়ালি, পরে আবার সাবসিকুয়েন্ট রিকগনিশন হতে পারে। মেজারমেন্ট হচ্ছে আপনার ইনিশিয়াল মেজারমেন্ট এবং ইয়ারলি বা পিরিয়ডিক্যালি সাবসিকুয়েন্ট মেজারমেন্ট দেখতে হয়। প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার, এটি নিয়ে আর একটা নতুন আইএফআরএস আসতেছে, আইএফআরএস 19, আমরা তখন এটা দেখব। আর লাস্ট চ্যাপ্টার কনসেপ্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটাল মেনটেনেন্স, এটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর বাইরেও এটা হচ্ছে ইকোনমিক ইস্যুগুলো নিয়ে এখানে কনসিডার করেছে। পারচেজিং পাওয়ার প্যারিটির সাথে কম্পারিজন করে যে আমাদের যে ক্যাপিটাল আছে সেটা বোথ ফিজিক্যাল অ্যান্ড এবং মনিটারি ক্যাপিটাল বা অর্থের ক্যাপিটাল, সেইটাকে কিভাবে মেনটেন করতে হয় এটা নিয়ে আলাদা আমার ভিডিও আছে, বাট এখানেও ডিসকাস করবো। দ্য আউটসাইড অফ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সিলেবাস, এটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিলেবাসের বাইরে আছে, অতএব এইটা আপনারা নলেজের জন্য জানতে পারেন, বাট এটা কিন্তু আমাদের সিলেবাসে নাই। এটা বুঝতে পারলাম, এটা ভিন্ন, আমি শুরুতেই বলছিলাম। In this chapter, we have already introduced some of the concepts dealt with by the conceptual framework. কোনটা কি? Status and purpose of the conceptual framework. The conceptual framework initially states in its purposes কি আছে যে to assist the International Accounting Standard Board IASB। আমি আপনাদের প্রায়ই বলি যে IASB এর আগেটা ছিল IASC, এটা আপনাদের জাস্ট জানার জন্য বলছি। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, সেটি 2000 সালের 1 জুলাই থেকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড হয়ে গেছে টু ডেভেলপ আইএফআরএস। তো আমরা মূলত হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইজ বেসিক্যালি help the International Accounting Standard Board to develop IFRS standard and are based on consistent concept, অর্থাৎ কনসেপ্টটাও যেন কনসিস্টেন্স থাকে সেটাকে মেনটেন করার চেষ্টা করে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য পারপাস। সেকেন্ড হচ্ছে টু অ্যাসিস্ট ডেভেলপ কনসিস্টেন্ট অ্যাকাউন্টিং পলিসিস when no IFRS standard policies to a particular transaction or event or other event, or when an IFRS standard allow a choice of accounting policy। তাহলে দুটো জিনিস আসলো। যদি দেখি IAS 8-এ আমরা দেখতে পাই যে যদি আপনার কখনো কোনো একটা অ্যাকাউন্টিং পলিসি ডেভেলপ করতে যে দেখেন যে পার্টিকুলার IFRS স্ট্যান্ডার্ড বা IAS স্ট্যান্ডার্ডের ভিতরে কভার করা নাই, তখন আপনি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে হেল্প নেবেন। অথবা যদি এমন হয় যে IFRS স্ট্যান্ডার্ড অ্যালাউ করবে যে ইউ ক্যান চুজ ইউর ওন অ্যাকাউন্টিং পলিসি, তখন এটা ফান্ডামেন্টাল বা এটার হচ্ছে একটা বাউন্ডারি হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইজ বেসিক্যালি এ বাউন্ডারি। আমরা ক্রিকেট এবং ফুটবলে যেমন মাঠ দেখি, আমি যে রেকর্ড করছি, রেকর্ডের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এটার চারিপাশের যে বাউন্ডারি, এটাকে আমরা বলতে পারি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের একটা এরিয়া, যে এর ভিতরে খেলতে হবে, এর ভিতরে আপনাকে পলিসি এবং অন্যান্য কাজগুলো করতে হবে। তারপর হচ্ছে সি, টু অ্যাসিস্ট অল পার্টিজ
টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইন্টারপ্রেট আইএফআরএস স্ট্যান্ডার্ড। এটা আপনার হচ্ছে অল পার্টি, এটা আপনার যাতে সবাই যাতে এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং ইন্টারপ্রেট ব্যাখ্যা করতে পারে। দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক is not an IFRS standard. Conceptual framework কিন্তু itself not an accounting standard or IFRS standard, but এটা concept, এটাই হচ্ছে fundamental basic building block of accounting, especially basic building block of IFRS. The conceptual framework is not an IFRS standard and so does not overrule by individual IFRS standard. So IFRS কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যেহেতু স্পেসিফিক কিছু না, অতএব এইখানের জেনারেল আলোচনা কখনো স্পেসিফিক IFRS কে আপনার হচ্ছে ওভাররুল করবে না। In the rare cases of conflict between IFRS standard and conceptual framework, the IFRS standard will prevail. আমি যেটা বললাম, যেহেতু conceptual framework is not a direct standard, সেই কারণে যদি কোনো জায়গায় রেয়ার কেসে হবে না, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। সোফার আমি তেমন কিছু পাইনি যেটা কনফ্লিক্ট করে। শুধুমাত্র যদি আপনি যে লাস্ট নাম্বার যে ইয়েটা কনসেপ্ট অফ ক্যাপিটাল মেইনটেনেন্স ইকোনমিক সেন্স থেকে এটা আসছে, এফএসবি রিকমেন্ডেশন যে আইএসবি এটা এনেছে, তো সেরকম দু একটা ক্ষেত্র ছাড়া আইএফআরএস এর সরাসরি স্ট্যান্ডার্ডের সাথে কখনোই কনফ্লিক্ট করবার কথা না। বাট রেয়ার ক্ষেত্রে যদি কোনো রকম কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হয় তাহলে প্রিভেল করবে হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে আইএফআরএস পার্টিকুলার স্ট্যান্ডার্ডটা প্রিভেল করবে। তাহলে এবার আসেন 4.3 চ্যাপ্টার 1 অবজেক্টিভ অফ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক স্টেট দ্যাট দ্য অবজেক্টিভ অফ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইজ টু প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য রিপোর্টিং এন্টিটি দ্যাট ইজ ইউজফুল টু এক্সিস্টিং অ্যান্ড পটেনশিয়াল ইনভেস্টর। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করছেন কাদের জন্য, যে আপনি ইনফরমেশন প্রোভাইড করবেন কাদেরকে, এক্সিস্টিং শেয়ার হোল্ডার এবং পটেনশিয়াল শেয়ার হোল্ডার, অর্থাৎ এক্সিস্টিং ইনভেস্টর এবং পটেনশিয়াল ইনভেস্টরদেরকে আপনি হচ্ছে ইনফরমেশন দিবেন। লেন্ডার্স অ্যান্ড আদার ক্রেডিটর ইন মেকিং ডিসিশন অ্যাবাউট প্রোভাইডিং এ রিসোর্সেস টু দ্য এন্টিটি। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের প্যারা 2.1, অর্থাৎ এখানে বলা আছে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের অবজেক্টিভ হচ্ছে টু প্রোভাইড ইনফরমেশন টু দ্য ইনভেস্টার্স, কারেন্ট অ্যান্ড পটেনশিয়াল, লেন্ডার্স, ক্রেডিটার্স, সো দ্যাট এই ইনফরমেশনকে বেস করে তারা তাদের ডিসিশন মেকিং করতে পারে, যাতে করে তারা এই অর্গানাইজেশনে লোন দিবে কিনা, ইনভেস্টমেন্ট করবে কিনা, শেয়ার কিনবে কিনা, তাদের কাছে প্রোডাক্ট সেল করবে কিনা, অথবা বাকিতে সেল করবে কিনা, দ্যাট ইজ ডিসাইডেড বাই দ্যাট ইজ ওয়ান অফ দ্য অবজেক্টিভ। সেকেন্ড হচ্ছে দোজ ইনক্লুড ডিসিশন অ্যাবাউট বাইং, সেলিং অ্যান্ড হোল্ডিং ইকুইটি অ্যান্ড ডেট ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ আপনি একটা কোম্পানির শেয়ার বা বাই সেল করবেন কিনা, বা তার ইকুইটি অর্থাৎ শেয়ার অথবা ডেট অর্থাৎ হচ্ছে বন্ড বা আপনার ডিভেঞ্চার কিনবেন কি কিনবেন না, এইটা ডিসিশন মেকিংয়ে হেল্প করবে হচ্ছে এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সেকেন্ড হচ্ছে প্রোভাইডিং অর সেটেলিং লোনস অ্যান্ড আদার ফর্ম অফ ক্রেডিট। কখনো যদি একটা অর্গানাইজেশনের লোন নিতে হয় অথবা পরিশোধ করতে হয়, সেটার ইনফরমেশনগুলোও কিন্তু জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে আপনি পাবেন। থার্ড হচ্ছে এক্সারসাইজিং রাইট টু ভোট অন অর আদারওয়াইজ ইনফ্লুয়েন্স ম্যানেজমেন্ট অ্যাকশন দ্যাট এফেক্ট দ্য ইউজ অফ দ্য এন্টিটিস ইকোনমিক রিসোর্সেস। অর্থাৎ এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা জানি যে একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানির শেয়ার হোল্ডিং করে, তখন হচ্ছে 0 থেকে 20% পর্যন্ত হোল্ড করলে এটাকে আমরা বলি কস্ট মডেলে অ্যাকাউন্টিং করতে হয়। সাধারণত 20 থেকে 50% পর্যন্ত আমরা ইনফ্লুয়েন্স বলি, যে আপনার যেটাকে হচ্ছে অ্যাসোসিয়েট কোম্পানি বলে অ্যাজ পার IAS 28। আর যদি কন্ট্রোল চলে যায়, অর্থাৎ মোর দ্যান 50% হোল্ডিং করে, তখন এটাকে আমরা বলি কন্ট্রোল, অর্থাৎ একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাবসিডিয়ারি হয়ে যায়, প্যারেন্ট সাবসিডি রিলেশনশিপ হয়। এই ডিসিশন মেকিংয়ের জায়গাটাতেও ভোটিং, এই রিপোর্টিং ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, these user need information about the economic resource of the entity. Economic resource মানে হচ্ছে asset, claims against the entity মানে liability, external liability especially, and the change in those resource and claims। অর্থাৎ আমরা সারা বছর ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অর লস অ্যান্ড আদার কোম্পানিজ ইনকামে আমরা দেখতে পাই যে একটা অর্গানাইজেশন তাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদের অ্যাসেট কতটুকু বেড়েছে অথবা লাইবিলিটি কতটুকু কমেছে বা বেড়েছে। এই রিফ্লেকশনটা ইজ অলসো প্রোভাইডেড বাই দ্য জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। হাউ efficiently and effectively the entities management have
discharge their responsibility to user of the financial resources অর্থাৎ entities financial resources অর্থাৎ ম্যানেজমেন্টের ডিসিশনটা রাইট অর রং তারা কি অনেক বেশি নন প্রোডাক্টিভ অ্যাসেট নিয়ে বসে আছে নাকি তারা হচ্ছে প্রপার হচ্ছে রিটার্ন অন অ্যাসেট দেখছে রিটার্ন অন লাইবিলিটি দেখছে এই জিনিসগুলো এই জিনিসগুলো হচ্ছে আপনি অ্যানালাইসিস করতে গেলে আপনার জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লাগবে ইনফরমেশন অ্যাবাউট দ্য এন্টিটিস ইকোনমিক রিসোর্সেস অ্যান্ড ক্লেম against it helps user to assess the entity's liquidity and solvency and its likely needs to be additional financing যদি আপনি একটা অর্গানাইজেশনের এইসব জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যখন দেখবেন তখন আপনি এটাকে নিয়ে রেশিও অ্যানালাইসিস করতে পারবেন এই রেশিও অ্যানালাইসিসের ভিতরে কিছু রেশিও আছে লিকুইডিটি সলভেন্সি এটা দেখে আপনি বুঝতে পারবেন যে ওই অর্গানাইজেশন ফার্দার কোনো ফাইন্যান্সিং লাগবে কিনা বোথ আপনার ডেট অর ইকুইটি Information about a reporting entity's financial performance. The changes in the economic resource and claim helps user to understand the return that the entity has produced on its economic resources. This is an indicator of how efficiently and effectively management had used the resources of the entity and it helpful in producing future return অর্থাৎ আপনি কিন্তু এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে আপনি অ্যাজ এ অ্যানালিস্ট অ্যাজ এ পটেনশিয়াল ইনভেস্টর বুঝতে পারবেন যে এই অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট কত প্রুডেন্টলি ডিসিশন নিচ্ছে যাতে করে তাদের অ্যাসেটগুলো ইউজ করে ফার্দার প্রফিট করছে কি করছে না নাকি খারাপ কিছু করছে সো সেই জিনিসগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক মেক্স ইট ক্লিয়ার দ্যাট দিজ ইনফরমেশন শুড বি প্রিপেয়ার্ড অন এ অ্যাক্রুয়াল বেসিস তার মানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে ক্লিয়ার বলেছে যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে অ্যাক্রুয়াল বেসিসে ইনফরমেশন অ্যাবাউট রিপোর্টিং এন্টিটিস ক্যাশ ফ্লো ডিউরিং এ পিরিয়ড অলসো হেল্পস ইউজার অ্যাসেস দ্য এন্টিটিস এবিলিটি টু জেনারেট ফিউচার নেট ক্যাশ inflows and gives user a better understanding of its operation অর্থাৎ যখনই আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন রিপোর্টিং এন্টিটিস এবং এই যখন আপনি এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের সবকিছু গাইডলাইন্স এবং IFRS কমপ্লাই করবেন তখন কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইউজাররা বুঝতে পারবে যে এই অর্গানাইজেশনের ফিউচার ক্যাশ জেনারেটিং অ্যাক্টিভিটিস কেমন হতে পারে তারা কি ক্যাশ জেনারেটিং হবে অর্থাৎ তারা কি ক্যাশ লিকুইডিটি ভালো থাকবে নাকি ফিউচার ইয়ারগুলোয় ক্যাশ ক্রাঞ্চ করবে সো এটা ইম্পর্টেন্ট 4.4 Chapter 2 Qualitative Characteristic of Useful Financial Information. Qualitative characteristics are the attributes that make the information provided in financial statement useful to the user. তার মানে আপনাকে এমনভাবে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক খেয়াল রাখতে হবে যে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করলেই হবে না ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেন এটা পড়ে উপকৃত হয় এবং তাদের জন্য আন্ডারস্ট্যান্ডেবল হয় তারা এটা থেকে ইউজ করতে পারে ইনফরমেশন ইউজ করতে পারে ফর দেয়ার ডিসিশন মেকিং The two fundamental qualitative characteristics are relevance is very important and second হচ্ছে faithful representation অলরেডি আমি faithful representation নিয়ে আগেও আলাপ করেছি আমরা এখানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে কি বলা আছে আমরা দেখব তো টু ফান্ডামেন্টাল এখানে দুই রকম আছে একটা হচ্ছে এনহ্যান্সিং কোয়ালিটি আছে আর একটা ফান্ডামেন্টাল সো আপনার যদি কোশ্চেন আসে যে IFRS এর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে কোথায় বলা আছে যে কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক অফ ইউজফুল অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এখানে কি ধরনের আপনার হচ্ছে এই আছে মানে কত ধরনের আছে তখন আপনি বলবেন ফান্ডামেন্টাল কোয়ালিটিভ আসপেক্ট আছে দুটো একটা হচ্ছে রিলেভেন্স অ্যান্ড ফেইথফুল রিপ্রেজেন্টেশন and there are another 4 enhancing qualitative characteristics which enhance the usefulness of the information that is relevant and faithfully presented. These are comparability যেন ইয়ার টু ইয়ার অর্থাৎ একটা বছরের সাথে আরেকটা বছরের কম্পারেটিভ ফিগারের সাথে কম্পেয়ার করা যায় অথবা একই ইন্ডাস্ট্রির ডিফারেন্ট কোম্পানিগুলোর কম্পারেটিভিলিটি চেক করা যায় ভেরিফায়াবিলিটি আপনি যাতে করে প্রপারলি ভেরিফাই করতে পারেন টাইমলি জন্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আসে and understandability তার মানে fundamental characteristic qualitative characteristic is basically the relevance and faithful representation and extended বা enhancing qualitative characteristics চারটা একটা হচ্ছে comparability verifiability timeliness and understandability এবার আসেন 4.4.2 relevance the relevant financial information can be productive value confirmatory value or both these roles are interrelated অর্থাৎ আপনি
রিলেভেন্সের সংজ্ঞাটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ক্যান বি প্রিডিক্টিভ। আমরা এটাকে কিন্তু এটাকে প্রিডিক্ট করতে পারবো ফিউচার এবং কনফার্মেটরি, হ্যাঁ, এই দুটা কিন্তু এই কোয়ালিটি থাকতে হবে রিলেভেন্ট হলে। যদি কোনো ফাইন্যান্সিয়াল ইনফরমেশনকে রিলেভেন্ট থাকতে হয় তাহলে হচ্ছে প্রিডিক্টিভ ভ্যালু থাকতে হবে। আমরা যখন বিভিন্ন ভ্যালুয়েশনে যাই তখন দেখি প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো, তো এই প্রিডিক্টিভিটি না থাকলে কিন্তু এটা হয় না। সো আমরা যখনই IAS 36 অথবা আপনার IAS 36 আমরা যখন দেখব, অথবা আমরা যখন প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ইনফ্লো দেখব, তখন কিন্তু হচ্ছে এই ফিউচারকে প্রিডিক্ট করবার ভ্যালু থাকতে হবে, না হলে কিন্তু চ্যালেঞ্জিং। এইটাকে ট্রেন্ড অ্যানালাইসিস করে ফিউচার একটা ট্রেন্ড আমরা পাবো। আর হচ্ছে কনফার্মেটরি ভ্যালু থাকতে হবে। তো ডেফিনেশন কি? রিলেভেন্স। Relevant financial information is capable of making a difference in the decision made by the user. অর্থাৎ সেই ইনফরমেশনটা রিলেভেন্ট হবে যেটা আপনার ডিসিশন মেকিং হেল্পফুল হবে অফ দ্য অর্গানাইজেশন। আপনি এখানে ধান বানতে শিবের গীত না কি যেন আছে, মানে আপনি ইরিলেভেন্ট কথাবার্তা বা ইরিলেভেন্ট ইস্যুগুলো এখানে আনা যাবে না। এখানে আসলে বেসিকলি ইউ হ্যাভ টু প্রেজেন্ট দ্য রিলেভেন্ট issues relating to the FS, financial statement, and the company. Information of financial position and performance is often used to predict future position. আমি যে বললাম লাগে and performance and other things of interest to the user, that is likely dividend. আপনি ট্রেন্ড, আমি যদি বলি যে আমি যখন 2008 সাল থেকে স্টক মার্কেটে ইনভেস্ট করতাম, আমি সাধারণত স্কয়ার ফার্মা, অলিম্পিক এই ধরনের কোম্পানিগুলোকে ইনভেস্ট করতাম, কারণ আমি দেখতে পারতাম যে তাদের প্রতি বছরে রাফলি 30-40% স্টক ডিভিডেন্ড এবং 10-20 বা 30% হচ্ছে ক্যাশ দেয়। সো এই যে তাদের যে ডিভিডেন্ড পলিসিটা ইজ ভেরি স্টেবল, এবং এখান থেকে বোঝা যায় যে সেই সামনে কীরকমভাবে দিবে। তারপরে আপনি স্যালারি ট্রেন্ড অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে প্রতি বছর স্যালারি কী পরিমাণ বাড়ায়, নাম্বার অফ এমপ্লয়ি এবং হচ্ছে যে কতজন নতুন জয়েনার আর কতটুকু হচ্ছে স্যালারি রেজ হচ্ছে। সো এই যে ফিউচার প্রিডিক্টিভ ভ্যালু এবং কনফার্মিটি আপনি পেতে পারেন যদি আপনি এই রিলেভেন্ট ইনফরমেশনগুলো প্রেজেন্ট করেন, রিলায়েবলি এবং ফেথফুলি, এবং রিলেভেন্স থাকতে হবে। সো দ্য ম্যানার অফ প্রেজেন্টেশন উইল এনহ্যান্স দ্য এবিলিটি টু মেক প্রেডিকশন, দ্যাট ইজ বাই হাইলাইটিং দ্য unusual items. So এখানে কিন্তু আনইউজুয়াল আইটেমগুলো আলাদাভাবে হাইলাইটিং করা যাবে। দ্য রিলেভেন্স অফ ইনফরমেশন ইজ এফেক্টেড বাই ইটস নেচার অ্যান্ড ইটস ম্যাটেরিয়ালিটি। তার মানে নেচারটা ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের সেম ন্যাচারগুলো একই সাথে এবং একইভাবে প্রেজেন্ট করতে হয়। এবং ম্যাটেরিয়ালিটি ইজ অ্যানাদার টার্ম, এটা আমরা অডিটে একরকম ম্যাটেরিয়ালিটি দেখি, বাট অর্গানাইজেশনের ক্ষেত্রে ম্যাটেরিয়ালিটি বলতেই বোঝা যায় এটা কম্পারেটিভ একটা ইস্যুটা এরকম যে ধরেন আপনার টার্নওভার যদি হয় বছরে 2 লাখ টাকা, তো সেইখানে আপনার 1000 টাকাটা মানে মাচ মোর ম্যাটেরিয়াল। এখন যদি কারোর টার্নওভার হয় 10,000 কোটি টাকার একটা ব্যালেন্স শিটের কাছে 1000 টাকা মে নট বি ম্যাটেরিয়াল, তখন আপনি এই IAS 8 অনুযায়ী যখন কোনো এরর হবে তখন ওইটা ম্যাটেরিয়াল কিনা ম্যাটেরিয়াল এটার উপর ডিপেন্ড করে। যদি ইফ ইট ইজ ম্যাটেরিয়াল তাহলে কিন্তু আপনি এটাকে রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিয়ে এরর কারেকশন করে আসতে হবে। আর যখন আপনি ইম্যাটেরিয়াল হবে তখন কিন্তু আপনি এই কারেন্ট ইয়ারে প্রফিট অ্যান্ড লসের সাথে বা রিটার্ন অ্যানালিসিসের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। সো এই নেচার অফ ইনফরমেশন অর ইস্যুজ মানে অ্যামাউন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ডেফিনিশনে ম্যাটেরিয়ালিটি কী বলছে আমি তো আপনাদের ব্যাখ্যা করলাম। ইনফরমেশন ইজ ম্যাটেরিয়াল, একটা ইনফরমেশন ম্যাটেরিয়াল হবে ইফ omitting, misstating or obscuring it could reasonably be expected to influence decision that primary user of the general purpose financial report make on the basis of financial information about a specific reporting entity. যে কোনো একটা স্পেসিফিক রিপোর্টিং এন্টিটির এমন কোনো ইনফরমেশন যেটি অমিটিং হলে, বাদ পড়লে, মিসস্টেটিং মানে ভুল রিপ্রেজেন্ট হলে অথবা অবস্কিউরিং হলে, তাহলে এই ইনফরমেশন ইউজ করে যারা ডিসিশন মেক করবে তাদের ডিসিশনে ইম্প্যাক্ট ফেলতে পারে এরকম অ্যামাউন্ট বা এরকম ঘটনাকে আমরা ম্যাটেরিয়াল ঘটনা বা ম্যাটেরিয়াল অ্যামাউন্ট বলবো। ইনফরমেশন মে বি জাজড অর্থাৎ বিচার করা হবে অ্যাজ ম্যাটেরিয়াল আইদার বাই ইটস ভ্যালু, অনেক সময় ভ্যালু দিয়ে আমি একটু ভ্যালুর উদাহরণ দিলাম, দ্যাট ইজ লার্জ ট্রানজেকশন দ্যাট ইনফ্লুয়েন্স দ্য অ্যামাউন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন রেকর্ডেড,
or because of its nature, that is remuneration of the management. এখন ধরেন একজন ম্যানেজমেন্টের স্যালারিতে ম্যানেজমেন্টের একজন স্টাফ উনি লেটস সে 3 লাখ টাকা স্যালারি পায়, এখন ভুলে অথবা ইন্টেনশনালি তার স্যালারি যদি 5,000 টাকা বাড়ে 3,000 টাকা, যেটা অ্যাপ্রুভাল না, সো এখানে কিন্তু অ্যামাউন্ট ইম্পর্টেন্ট না, বাট সিগনিফিকেন্স অফ দিস অ্যামাউন্ট, নেচার অফ দিস অ্যামাউন্ট ইজ ইম্পর্টেন্ট, বিকজ এখানে কিন্তু তার প্রফেশনাল ইথিক্স এবং হচ্ছে জিনিসগুলো জড়িত। সো অ্যামাউন্টের বেসিসে ম্যাটেরিয়াল হয়, অনেক সময় কোনো একটা সাবজেক্ট ম্যাটার বা টপিক্সের গুরুত্ব বিবেচনায় বা ওই খরচের মানে খরচ অথবা আয়ের গুরুত্ব বিবেচনায় এটা কিন্তু নেচারের উপরে এটাকে ম্যাটেরিয়াল হয়ে যায়। সো তাহলে বললাম ইনফরমেশন মে বি just as material either by the values, the large transaction or that influence the amount of the financial transaction recorded, or because its nature, that is remuneration of management, or both, দুটোই হতে পারে, যে আপনি অ্যামাউন্ট ইম্পর্টেন্ট, সঙ্গে সঙ্গে এটা আবার ম্যাটেরিয়াল ইন টার্মস অফ ভ্যালু, ম্যাটেরিয়াল ইন টার্মস অফ নেচার, দুটোই হতে পারে। ম্যাটেরিয়ালিটি ইজ নট কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক, এটা কিন্তু কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক না, এটা হচ্ছে কোয়ান্টিটিভ। হ্যাঁ, লাইক রিলেভেন্স অর ফেইথফুল রিপ্রেজেন্টেশন, এটা তো ডিফারেন্ট। হ্যাঁ, এটা কিন্তু ম্যাটেরিয়ালিটি ইজ এ ভেরি স্পেসিফিক ইস্যু, এটা কিন্তু কোয়ালিটিভ অ্যাসপেক্ট না, বিকজ ইট মেয়ারলি এ থ্রেশহোল্ড অর কাট অফ পয়েন্ট। It should not be noted that materiality is an entity-specific assessment, and that this will vary between companies, and that there is no designated threshold for the definition of materiality. আচ্ছা, ম্যাটেরিয়ালিটির থ্রেশহোল্ডটা আসলে আপনি একদম সার্বজনীন বা সবার জন্য সমান করতে পারবেন না। কনটেক্সট অফ দ্য ট্রানজ্যাকশন, ব্যালেন্স শিট সাইজ অ্যান্ড কোম্পানি টু কোম্পানি, সিচুয়েশন ভ্যালু করবে, সিচুয়েশন টু সিচুয়েশন এটাকে আপনার ডিফার করবে, এটাকে ভ্যারি করবে। faithful representation. Financial reports represent economic phenomena in words and number. To be useful, financial information must not only represent relevant phenomena but must faithfully represent the substance of the phenomena, that it purport or represent. The user must be able to depend on being a faithful representation. ফেথফুল রিপ্রেজেন্টেশন কিন্তু আগে আমরা দেখেছি, ফেথফুল রিপ্রেজেন্টেশন বোঝাই যায় যে আপনার শুধু ইকোনমিক ফেনোমেনা, ফাইন্যান্সিয়াল রিপোর্ট রিপ্রেজেন্ট দ্য ইকোনমিক ফেনোমেনা, ইট ওয়ার্ডস অ্যান্ড নাম্বার, এটা টু বি ইউজফুল, এটা ইউজফুল হবে। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন মাস্ট নট অনলি রিপ্রেজেন্ট রিলেভেন্ট ফেনোমেনা বাট অলসো ফেথফুল রিপ্রেজেন্টেশন ইন সাবস্টেন্স, অর্থাৎ আপনার ফ্যাক্ট শুধুমাত্র আইন দিয়ে হবে না, এটা সাবস্টেন্সটা বুঝতে হবে এবং কনটেক্সটে বুঝতে হবে যে আপনি আউটরাইট ফেথফুল কিনা। অনেক সময় দেখা যায় যে পেপারগুলো এমনভাবে সাজানো দেখে মনে হবে লিগ্যালি বা আইনে ধরতে পারছেন না, কিন্তু এইখানে এসে ফরেন্সিক বা এই ধরনের ইনভেস্টিগেটিভ ফিগারে দেখা যায় যারা যত পেপার ওয়ার্কই করা হোক না কেন ভিতরে একটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হয়েছে। সো আপনি আউটরাইট শুধু ফেসে এসে খুব সুন্দর ডকুমেন্টেশন করলেন নট নেসেসারিলি, আপনাকে আসলে ফেথফুল, আপনাকে কনফার্ম করতে হবে যে এখানে কোনো ফ্রড অথবা এরর অথবা কিছু নাই। তো ফেথফুল রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেশন অফ ফেথফুল রিপ্রেজেন্টেশন আগে আমরা বলেছি, পারফেক্ট ফেথফুল রিপ্রেজেন্টেশন শুড বি কমপ্লিট, একদম কমপ্লিট, নিউট্রাল অ্যান্ড ফ্রি ফ্রম এরর। অর্থাৎ আপনি একটা তথ্য দিলেন যে একটা অ্যাসেট কিনেছেন, কোত্থেকে কিনেছেন, এটা আনক্লেম ট্রানজ্যাকশন হয়েছে কিনা, প্রপারলি রেকর্ড করেছি না, এই কমপ্লিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার নিউট্রাল, আপনি চাকরি করেন, একজন ডিরেক্টরের পক্ষে যায় এমনভাবে রিপ্রেজেন্ট করলেন, এই নিউট্রালিটি নষ্ট হলে এটাকে ফেথফুল বলা যাবে না। আর ফ্রি ফ্রম এরর তো বাদ দিতেই হবে। তার মানে ফেথফুলের ডেফিনিশনে আমরা কিন্তু এই জিনিসটা পেলাম যে ফেথফুল রিপ্রেজেন্টেশন বলতেই যে পারফেক্টলি ফেথফুল রিপ্রেজেন্টেশন শুড বি কি হবে, তাকে কমপ্লিট হতে হবে। ইনকমপ্লিট কিছু নিয়ে আমি এটা ফেথফুল রিপ্রেজেন্টেশন বলতে পারবো না। নিউট্রাল হইতে হবে, অর্থাৎ কারোর প্রতি বায়াসনেস শো করা যাবে না, আনবায়াস হলেই এটা নিউট্রাল হবে। আর ফ্রি ফ্রম এনি এরর। A complete
depiction includes all information necessary for a user to understand the information being depicted, including all necessary description and explanation. এটাও কিন্তু এই কমপ্লিটনেসের ভিতরে একটা ইম্পর্টেন্ট যে আপনাকে ডিসক্লোজ করতে হবে। এ নিউট্রাল depiction, নিউট্রাল বলতে কি বোঝাবে, is without bias in the selection and presentation of the financial information. একটু আগে আমি বললাম যে আপনি কোনোভাবেই বায়াস হইতে হবে, আনবায়াস হইতে হবে in terms of selection and presentation of financial information. This means that information must not be manipulated in any way in order to influence the decision of the user. Neutrality is supported by the existence of the prudence. অর্থাৎ নিউট্রালিটি শুধুমাত্র বললেই হবে না, এটাকে সাপোর্টেড হইতে হবে বাই দ্য এক্সারসাইজ অফ প্রুডেন্স। আপনি সতর্কভাবেই কিন্তু আপনাকে নিউট্রাল হইতে হবে, আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে। এই নিউট্রালিটি আরেকটা ইস্যু বলি, আমরা যখন অডিটে যাই তখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিক্লারেশন দিতে হয় যে আসলে আমার এই অর্গানাইজেশনে কি ডিসিশন মেকার যারা আছে তাদের সাথে আমার কোনো রিলেশন নেই, আমার কোনো এমপ্লয়ি নেই, আমার শেয়ার হোল্ডিং নেই, লাইক IS-24 আপনার রিলেটেড পার্টি ডিসক্লোজ করতে হয়। সো এই নিউট্রালিটি ইজ সাপোর্টেড বাই দ্য এক্সারসাইজ অফ প্রুডেন্স। আপনি কি বুঝে প্রুডেন্সলি এটা দেখতে হবে। ফ্রি ফর্ম এরর হচ্ছে, ফ্রি ফর্ম এরর মিনস are not error or omission in the description of the phenomenon and no error made in the process by which the financial information was produced. তার মানে আপনি free form error means that there are no error or omission in the description. কোনোভাবে এরর বা omission নেই, বাদপরণী ভুল হয় নাই of the phenomenon and no error made in the process by which the financial information was produced. It does not mean that no inaccuracies can raise. কোনো inaccuracy এখানে সুযোগ নাই, particularly where estimates have to be made. যখন আপনি কোনো এস্টিমেট করবেন তখন আপনি এখানে কোনো গ্যাপ রাখতে পারবেন না, কোনো এরর রাখা যাবে না। আপনাকে বেস্ট জাজমেন্ট খাটিয়ে সর্বোচ্চ এফোর্ট দিয়ে prudent জাজমেন্ট ইউজ করে ফ্রি ফ্রম এরর থাকতে হবে।